প্রিয় ছাত্রছাত্রী, আমাদের টেক্সটে যে গদ্য পদ্য এবং নাটক ছিল, সেই গদ্য পদ্য এবং নাটকের আলোচনা আমাদের শেষ হয়ে গেছে। আমরা এর পরে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে যে নাট্য সাহিত্য আছে, নাট্য সাহিত্য এবং নাট্যকার, সেই নাট্য সাহিত্য নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমেই দেখে নিতে হবে নাট্য সাহিত্য কোথায় আছে সংস্কৃত সাহিত্যের মধ্যে। সংস্কৃত সাহিত্যকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে লৌকিক সংস্কৃত সাহিত্য এবং আর একটা হচ্ছে বৈদিক সংস্কৃত সাহিত্য। লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে নাটক, গীতিকাব্য, মহাকাব্য প্রভৃতি যে কাব্যগুলো লেখা হয়েছে সেগুলো সবই লৌকিক সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। আর বৈদিক সংস্কৃত ভাষায় কি লেখা হয়েছে? বেদ প্রভৃতি, ঋগ্বেদ, ঋক, সাম, যজু প্রভৃতি বেদগুলি বৈদিক সংস্কৃত সাহিত্যের অন্তর্গত। সেই বৈদিক সংস্কৃত সাহিত্য আমাদের একাদশ শ্রেণীতে পাঠ্য ছিল, দ্বাদশ শ্রেণীর পাঠ্যতে নেই। এবার এই লৌকিক সংস্কৃত সাহিত্যকে যে কাব্য আছে সেই কাব্যকে কয় ভাগে ভাগ করা যায় আমরা এর আগে দেখেছি। দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য দুই ভাগে ভাগ করা হয়। শ্রব্যকাব্যকে আমরা জানি তিন ভাগে ভাগ করা হয়। কি কি? গদ্যকাব্য, পদ্যকাব্য এবং মিশ্রকাব্য বা চম্পুকাব্য। গদ্যকাব্য কথা এবং আখ্যায়িকা দুই ভাগে বিভক্ত। পদ্যকাব্য মহাকাব্য এবং খণ্ডকাব্য বা গীতিকাব্য, এটিও মূলত দুই ভাগে বিভক্ত। আর মিশ্রকাব্য বা চম্পুকাব্যের কোনো ভাগ আপাতত নেই। এবার আমাদের পাঠ্যে যে গীতিকাব্য আছে সেই গীতিকাব্যটা হচ্ছে পদ্যকাব্যের অন্তর্গত। আর পদ্যকাব্য যেহেতু শ্রব্যকাব্যের অন্তর্গত, সেহেতু গীতিকাব্যগুলিও এক ধরনের শ্রব্যকাব্য। কেন? কারণ এই গীতিকাব্যগুলি রঙ্গমঞ্চে অভিনীত হয় না, অর্থাৎ এটি দর্শনযোগ্য নয়, এগুলি শুধুমাত্র শ্রবণযোগ্য। সেই জন্য গীতিকাব্য শ্রব্যকাব্যের অন্তর্গত। এবার আমরা মূলত আজকের আলোচনা হচ্ছে দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্য কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, রূপক এবং উপরূপক। রূপক 10 প্রকারের এবং উপরূপক 18 প্রকারের। রূপক 10 প্রকারের মধ্যে কি কি আছে? 10টি ভাগ: নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমাবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বিথি এবং প্রহসন। এই যে প্রথম যে ভাগ রূপকের নাটক, এই নাটকটির অপর নাম হচ্ছে দৃশ্যকাব্য। এই নাট্য সাহিত্যই আজকের মূল আলোচনার বিষয়। রূপরূপক 18 প্রকার আমরা এর আগে আলোচনা করেছি, যদিও তবুও আরেকবার বলে দিই কি কি 18 প্রকার। নাটিকা, ত্রটক, গোষ্ঠী, ষট্টক, নাট্যরাসক, প্রস্থান, উল্লাপ্য, কাব্য, প্রেক্ষণ, রাসক, সংলাপক, শ্রীগদিত, শিল্পক, বিলাসিকা, দুর্মল্লিকা, প্রকরণী, হল্লিশ এবং ভানিকা। এগুলি আমাদের পাঠ্যাংশে নেই। রূপকের মধ্যে শুধুমাত্র নাটক এবং কিছু নাট্যকার, এটাই আমাদের পাঠ্য। এবার আমরা নাটকের আলোচনায় প্রথমে আমরা নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। যে নাটকের, সংস্কৃত নাটকের বৈশিষ্ট্য কি, মানে কি কি থাকে। সংস্কৃত নাটকের মূল কাহিনী হতে হবে কোনো বিখ্যাত লোকপ্রসিদ্ধ কাহিনী কিংবা কোনো বিখ্যাত কাহিনীকে অবলম্বন করে মূল কাহিনী হয়। বিখ্যাত কাহিনী বলতে কি কি? নাটক বলতে আমরা রামায়ণ এবং মহাভারত যেমন বিখ্যাত একটা কাহিনী, বা লোকপ্রসিদ্ধ কোনো বিখ্যাত গল্পকে নিয়ে নাটক লেখা হতে পারে। রামায়ণের কোনো ঘটনা অবলম্বন করে নাটক লেখা হতে পারে, আবার মহাভারত প্রভৃতির বিখ্যাত গ্রন্থের ঘটনা অবলম্বন করে নাটকের কাহিনী লেখা হতে পারে। অর্থাৎ নাটকের কাহিনী হবে লোকপ্রসিদ্ধ কাহিনী। 2 নম্বরে নাটকের নায়ক কেমন হবে? সংস্কৃত নাটকের নায়ক হবেন রাজর্ষি, রাজা কিংবা ঋষি বা রাজা ঋষি দুই প্রকারেরই, বা প্রখ্যাত কোনো বংশে জাত কোনো বীর, বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছেন এরকম কোনো বীর সংস্কৃত নাটকের নায়ক হতে পারেন। তার গুণ কেমন হবে? ধীরোদাত্ত গুণ সম্পন্ন হবেন বা তিনি প্রচণ্ড শক্তিশালী হবেন। নাটকের প্রধান রস কি হবে? সংস্কৃত নাটকের প্রধান রস, এর আগে আমরা কোনো একটা সময় আলোচনা করেছিলাম, নাটকের রস মূলত 9 প্রকারের। শৃঙ্গার, বীর, হাস্য, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস, এরকম করে 9টি রস আছে নাটকের মধ্যে। তার মধ্যে প্রত্যেক নাটকের একটা মূল রস থাকে বা মুখ্য রস থাকে। নাটকের মুখ্য রস শৃঙ্গার কিংবা বীর বা শান্ত, এই 3টি রস নাটকের মুখ্য রস বা
প্রধান রস হতে পারে। অন্যান্য রসগুলি আলোচনা সামান্য পরিমাণে থাকতেও পারে, কিন্তু মূল রস হবে বা মুখ্য রস হবে শৃঙ্গার রস কিংবা বীর রস বা শান্ত রসও হতে পারে। আর নাটক পঞ্চসন্ধি যুক্ত হবে। পঞ্চসন্ধি হচ্ছে মুখ, প্রতিমুখ, গর্ভ, বিমর্ষ ও নির্বহন। এর আলোচনা আমরা এর পরে করব। অঙ্ক সংখ্যা কি হবে? নাটকের অঙ্ক কতগুলি থাকতে পারে? নাটকের অঙ্ক সংখ্যা হবে 5 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 5-এর কম হবে না আর 10-এর বেশি হবে না। নাটক হতে গেলে অঙ্ক সংখ্যা হতে হবে 5 থেকে 10-এর মধ্যে, 5-এর কমও হবে না আবার 10-এর বেশিও হবে না। আর নাটকের মধ্যে রঙ্গমঞ্চে কি কি জিনিস দেখানো যায় না, কিছু কিছু জিনিস আছে যেগুলো রঙ্গমঞ্চের মধ্যে দেখানো নিষেধ বা নিষিদ্ধ। সেগুলি কি কি? বিবাহ, যুদ্ধ, বিদ্রোহ, সংগ্রাম, নখ দিয়ে আঁচড়, খাওয়া প্রভৃতি দৃশ্য, খাওয়া দাওয়া করা প্রভৃতি দৃশ্য নাটকের রঙ্গমঞ্চের মধ্যে দেখানো যায় না। আর নাটকের শেষটা কেমন হবে? নাটক সবসময় মিলনান্তক নাটক হবে। সংস্কৃত নাটক সবসময় মিলনান্তক হবে, অর্থাৎ বিয়োগান্তক নাটক সংস্কৃত সাহিত্যে প্রায় নেই বললেই চলে। বিয়োগান্তক নাটক নেই, একটি শুধুমাত্র বিয়োগান্তক নাটক আছে, সেটি হচ্ছে ভাস রচিত উরুভঙ্গম। সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্তক নাটক, সেটি হচ্ছে উরুভঙ্গম। কার লেখা? ভাসের লেখা। আমরা উরুভঙ্গম নিয়ে আলোচনা করব, যখন ভাস নিয়ে আলোচনা করব তখন উরুভঙ্গম নাটকটাও আলোচনা করব। এবার আমরা নাট্য সাহিত্যের ক্রমবিকাশ দেখে নেব, কিভাবে বিকশিত হয়েছে বা নাট্য সাহিত্যকে আমরা কিভাবে ভাগ করতে পারি। সংস্কৃত সাহিত্যের মধ্যে যে নাটকগুলি আছে সেগুলিকে আমরা যদি কবিশ্রেষ্ঠ কালিদাসকে মধ্যমণি হিসাবে ধরি নাট্য সাহিত্যের, তাহলে নাট্য সাহিত্যকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে কালিদাস পূর্ব যুগের নাটক, এক হচ্ছে কালিদাসীয় যুগের নাটক বা কালিদাসের যুগের নাটক, আর 3 নম্বর হচ্ছে কালিদাসোত্তর যুগের, কালিদাস পরবর্তী যুগের নাটক। এবার প্রথমেই আমরা কালিদাস পূর্ব যুগে, কালিদাসের পূর্ব যুগে যে নাটকগুলি লেখা হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। কালিদাসের পূর্ব যুগ বলতে আমাদের একদম নাটকের উৎপত্তির থেকে আসতে হবে। নাটকের উৎপত্তি কোথায় হয়েছে? নাটকের উৎপত্তি হয়েছে ভারতের নাট্যশাস্ত্র। বৈদিক যুগের কিছু 20টি সংবাদ সূক্ত আছে, সেগুলিকে অনেকে বলেন যে সেই 20টি সংবাদ সূক্ত থেকে নাটকের উৎপত্তি হয়েছে। আবার পাণিনির লেখা অষ্টাধ্যায়ী এবং পতঞ্জলির লেখা মহাভাষ্য, এগুলিতেও কংসবধ, বালিবধ প্রভৃতি নাটকের উল্লেখ আছে, কিন্তু সেগুলো পাওয়া যায় না, শুধুমাত্র উল্লিখিত নাটক। প্রথম আবিষ্কৃত নাটক হচ্ছে বৌদ্ধ কবি অশ্ব ঘোষের লেখা একটি নাটক সারিপুত্তোপকরণ। এটি কালিদাস পূর্ব যুগের একটি নাটক। কি নাম? সারিপুত্তোপকরণ। এটির লেখককে? বৌদ্ধ কবি অশ্ব ঘোষ। তারপরে আবিষ্কৃত হলো ভাসের 13টি নাটক। ভাসের 13টি নাটক আবিষ্কৃত হলো, যেটি কালিদাসের পূর্ব যুগের রচনা বলে বিখ্যাত। এই ভাসের 13টি নাটক আমাদের পাঠ্য অংশে আছে, আমরা এগুলো পরের দিন আলোচনা করব। আমরা মূলত আজকে নাট্য সাহিত্য নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখে নেব কালিদাসীয় যুগ বা কালিদাসের যুগে কি কি নাটক লেখা হয়েছিল, অর্থাৎ কালিদাস কি কি নাটক লিখেছিলেন। মহাকবি কালিদাস লিখেছিলেন মালবিকাগ্নিমিত্রম, মালবিকা যুক্ত অগ্নিমিত্র। আর লিখেছিলেন বিক্রমোর্বশীয়ম আর অভিজ্ঞান শকুন্তলম। এর মধ্যে 3টি নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, এই নাটকটিকে 7 অঙ্ক বিশিষ্ট যে নাটক, এই নাটকটিকে সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ নাটক বলা হয় থাকে। অভিজ্ঞান শকুন্তলম। এটা গেল কালিদাসের যুগের যে নাটক, সেই নাটকের আলোচনা। এরপরে আমরা কালিদাসোত্তর যুগের আলোচনা করব, কালিদাস পরবর্তী যুগের যে নাটকগুলি পাওয়া যায়। শূদ্রকের মৃচ্ছকটিক বলে একটি নাটক পাওয়া যায়। এটিকে অনেকে প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য বলে থাকেন। হর্ষদেব বা হর্ষবর্ধনের রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, এই 3টি নাটক পাওয়া যায়। বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, ভট্টনারায়ণের বেণী সংহার, ভবভূতির মালতী মাধব, মহাবীর চরিত এবং উত্তর রামচরিত, রাজশেখরের
বাল রামায়ণ, বাল ভারত, বিদ্ধশাল ভঞ্জিকা এবং কর্পূর মঞ্জরি, 4টি নাটক। আর কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় একটি রূপক নাটক। প্রবোধ চন্দ্রোদয় একটি রূপক নাটক বলতে মূলত আমাদের যে মানসিক চিত্তবৃত্তি আছে, রাগ, লোভ, লজ্জা, ভয় প্রভৃতিগুলিকে চরিত্রের নাম দিয়ে একটি নাটকের সৃষ্টি করা হয়েছিল, যে নাটকের নাম প্রবোধ চন্দ্রোদয়। লেখকের নাম হচ্ছে কৃষ্ণ মিশ্র। ইত্যাদি হচ্ছে কালিদাস পরবর্তী যুগের যে নাটক, সেই নাটকগুলি। এর মধ্যে কিছু কিছু নাটক আমাদের পাঠ্য অংশে আছে, সেগুলো আমরা যখন পরবর্তীতে আলোচনা করব তখন সেগুলো নিয়ে বিশদে বর্ণনা করা হবে। তাহলে আজকে আমরা নাট্য সাহিত্যের মধ্যে কি কি পেলাম? নাট্য সাহিত্য হচ্ছে মূলত দৃশ্যকাব্যের অন্তর্গত, অর্থাৎ নাটক সবসময় রঙ্গমঞ্চে অভিনীত হবে। রঙ্গমঞ্চে অভিনীত হয়, সেজন্য এটি দর্শনযোগ্য এবং শ্রবণযোগ্য। এটি দৃশ্যকাব্যের অন্তর্গত। আর এই নাটক বৈশিষ্ট্য কি? নাটকের কাহিনী হবে বিখ্যাত কোনো কাহিনী বা লোকপ্রসিদ্ধ কোনো ঘটনা। নায়ক হবেন রাজর্ষি কিংবা প্রখ্যাত বংশজাত কোনো বীর বা ধীরোদাত্ত গুণ সম্পন্ন, অর্থাৎ প্রেমিক সত্তা তার মধ্যে থাকবে। নাটকের প্রধান রস বা মুখ্য রস কি কি হবে? শৃঙ্গার কিংবা বীর। শান্ত রসের নাটকও হতে পারে। নাটকের মধ্যে 5টি সন্ধি থাকবে: মুখ, প্রতিমুখ, গর্ভ, বিমর্ষ এবং নির্বহন। অঙ্ক সংখ্যা কত হবে? 5 থেকে 10, অর্থাৎ 5-এর কম হবে না এবং 10-এর বেশি হবে না। রঙ্গমঞ্চে কি কি দেখানো যাবে না? যুদ্ধ, মৃত্যু, বিবাহ, অভিশাপ প্রভৃতি দেখানো যাবে না। আর নাটক হবে মিলনান্তক নাটক। বিয়োগান্তক নাটক সংস্কৃত সাহিত্যে নেই বললেই চলে। শুধুমাত্র ভাসের উলুভঙ্গম বলে একটি নাটক আছে, সেটিই হচ্ছে একমাত্র সংস্কৃত সাহিত্যের বিয়োগান্তক নাটক। আর নাট্য সাহিত্যের ক্রমবিকাশকে আমরা মূলত কালিদাসকে মধ্যমণি করে 3 ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে কালিদাস পূর্ব যুগের নাটক, এক হচ্ছে কালিদাসীয় যুগের নাটক বা কালিদাসের যুগের নাটক, আর 3 নম্বর হচ্ছে কালিদাস পরবর্তী যুগের নাটক। কালিদাসের পূর্ব যুগে কি কি ছিল? শুধুমাত্র অশ্বঘোষের লেখা, বৌদ্ধ কবি অশ্বঘোষের লেখা সারিপুত্তোপকরণ আর ভাস রচিত 13টি নাটক। কালিদাসের যুগের 3টি নাটক: মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। আর কালিদাস পরবর্তী যুগের কিছু কিছু নাটক আছে, যেমন শূদ্রকের মৃচ্ছকটিক, বিষাক্তত্বের মুদ্রা রাক্ষস, বেণীসংহারের ভট্টনারায়ণের বেণীসংহার, ভবভূতির মালতী মাধব, মহাবীর চরিত, উত্তরাম চরিত, কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় প্রভৃতি নাটকগুলি হচ্ছে কালিদাস পরবর্তী যুগের নাটক। এই হলো আমাদের পাঠ্যে যে নাট্য সাহিত্য আছে, সেই নাট্য সাহিত্য সম্পর্কে প্রাথমিক আলোচনা। এই প্রশ্নটি সাধারণত পরীক্ষাতে আসে না। নাট্য সাহিত্যের এটি হচ্ছে প্রাথমিক আলোচনা। এর পরবর্তী আলোচনা আমরা পরের দিন আলোচনা করব। পরের দিন আমরা ভাস সম্পর্কে আলোচনা করব। ভাসের যে 13টি নাটক আছে, সেই 13টি নাটক সম্পর্কে সাধারণ একটা আলোচনা করব এবং ভাস সমস্যা নিয়ে আলোচনা করব। ভাস সমস্যা কাকে বলে, ভাস সমস্যা কি, ইত্যাদি। আজকের মতো এতটুকুই। এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।